5ই অগাস্ট 2024। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায়ের সমাপ্তি ঘটেছিল টানা 1 মাসের রক্তক্ষয়ী আন্দোলন আর অভূতপূর্ব গণজোয়ারে। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকা একটি স্বৈরাচারী কাঠামোর তাসের ঘরের মতো পতন ঘটেছিল। কিন্তু প্রশ্ন হলো, এই পতন কি আকম্বিত কোনো ঘটনা ছিল? আইন, রাজনীতি, আন্তর্জাতিক বিশ্লেষণ কিংবা সাধারণ বোধ যাই বলি না কেন, বাস্তব সত্য এটা যে 5ই অগাস্টের ঘটনা কোনো বিচ্ছিন্ন চক্রান্ত ছিল না। এটি ছিল 1.5 দশক ধরে শেখ হাসিনা ও তার প্রশাসনের চালানো একের পর এক অপরাধমূলক শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনগণের জমে থাকা চরম ক্ষোভের বাস্তব বিস্ফোরণ। ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, আর্থিক খাতের ব্যাপক দুর্নীতি এবং সবশেষে জুলাই অভ্যুত্থানে নির্বিচারে শত শত নিরীহ মানুষ ও ছাত্র জনতাকে হত্যার যে অপরাধ সংঘটিত হয়েছে, তারই চূড়ান্ত ফল ছিল এই পতন। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর আজ বাংলাদেশের রাজনীতিতে একটি বড় প্রশ্ন রয়ে যায়, শেখ হাসিনা কি কোনোদিন বাংলাদেশে ফিরতে পারবেন? গবেষক ও বিশ্লেষকদের দৃষ্টিকোণ থেকে আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব, কিন্তু আবেগ দিয়ে নয়, বরং অপরাধের মাত্রা, আইনি বাধ্যবাধকতা এবং ভূরাজনৈতিক বাস্তবতার মাধ্যমে। শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা বিশ্লেষণের আগে আমাদের বুঝতে হবে যে অপরাধগুলোর কারণে তার পতন ঘটেছে তার মাত্রা কতটা গভীর। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি ভেঙে দিয়েছিল। 2014 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, 2018 সালের রাতের ভোট এবং 2024 সালের ডামি নির্বাচন, এই 3টি পর্যায়ে জনগণের ভোটাধিকারকে সম্পূর্ণ হরণ করেছিলেন। কিন্তু অপরাধ কেবল ভোটাধিকার হরণের মাধ্যমেই সীমাবদ্ধ ছিল না। গুম কমিশনের সম্প্রতি তদন্ত মানবাধিকার সংস্থাগুলোর আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার ভয়ঙ্কর চিত্র। ডিজিটাল নিরাপত্তা আইন এবং পরবর্তীতে সাইবার নিরাপত্তার আইনের মতো কালো আইন তৈরি করে বাক স্বাধীনতা ও সাংবাদিকতাকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। সবচেয়ে বড় অপরাধটি সংঘটিত হয় 2024 সালের জুলাই ও আগস্ট মাসে। ক্ষমতার মোহ ধরে রাখতে রাষ্ট্রতন্ত্র এবং দলীয় ক্যাডারদের ব্যবহার করে যেভাবে শত শত নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে, তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভাষায় মানবাধিকার বিরোধী অপরাধ, অর্থাৎ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। পৃথিবীর ইতিহাসে যখন কোনো শাসক নিজের দেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা আঁকড়ে ধরার অপরাধ করে, তখন সেই শাসকের রাজনৈতিক বা সামাজিক পুনর্বাসনের পথ জনগণ চিরতরে বন্ধ করে দেয়। শেখ হাসিনা যদি আজ বা ভবিষ্যতে বাংলাদেশে ফিরতে চান, তবে তার সামনে সবচেয়ে বড় আইনি দেয়ালটি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধের একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং আদালত থেকে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। অর্থাৎ আইনি ভাষায় শেখ হাসিনা এখন আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত একজন পলাতক আসামি। তিনি যদি নিজ ইচ্ছায় বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেন, তবে পা রাখার সাথে সাথেই আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করতে বাধ্য, কারণ তার বিরুদ্ধে রয়েছে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। আন্তর্জাতিক আইনের সাধারণ নিয়ম হলো মানবাধিকার বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগে জামিন পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। দ্বিতীয়ত, বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত এবং 2016 সালে সংশোধিত যে বন্দি চুক্তি এক্সট্রাঅর্ডিনেশন ট্রিটি রয়েছে, তার আইনি দিক। বাংলাদেশ সরকার যদি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের দাবি করেন, তবে ভারত আইনি বাধ্যবাধকতায় পড়বে। যদিও ভারত রাজনৈতিক আশ্রয়ের অজুহাত দেখানোর চেষ্টা করতে পারে, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত গণহত্যার অভিযোগে রাজনৈতিক অপরাধ হিসাবে সংজ্ঞায়িত করা বৈশ্বিক আইন মানদণ্ডে অত্যন্ত কঠিন। রাজনৈতিক ও কূটনৈতিক গবেষকদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারত ও আঞ্চলিক ভূরাজনীতি। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, কিন্তু ভারত সরকার তাকে কতদিন এবং কিভাবে রাখতে পারবে? একদিকে গত 15 বছর ধরে শেখ হাসিনা ছিলেন ভারতের অত্যন্ত প্রধান কূটনৈতিক অক্ষ,
তাই তাকে সরাসরি বাংলাদেশের কাছে হস্তান্তর করা ভারতের জন্য নিজ দেশের কূটনৈতিক ইমেজের দিক থেকে অস্বস্তিকর। কিন্তু অন্যদিকে বাংলাদেশে 2018 কোটি মানুষের সাথে দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক বাণিজ্য এবং সীমান্ত নিরাপত্তার স্বার্থ ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর। ভারত খুব ভালো করেই জানে যে বাংলাদেশের আপামর জনগণ যে শাসকের অপরাধের কারণে তাকে বিতাড়িত করেছে, সেই আসামিকে যদি ভারত দীর্ঘকাল সুরক্ষা দেয় তবে বাংলাদেশে ভারত বিরোধী জনমত আরও তীব্র হবে। ফলে ভারত সরকার একদিকে যেমন শেখ হাসিনাকে প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত রাখছে, অন্যদিকে ঢাকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে আইনি ও কূটনৈতিক চাপে রয়েছে। ইতিহাস বলে, কোনো দেশই অন্য দেশের একজন অভিযুক্ত পরাস্ত শাসককে সারা জীবন রাজনৈতিক সুবিধা দিয়ে নিজের কূটনৈতিক ক্ষতি করে না। তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই তিনি কিভাবে ফিরতে পারবেন, তবে কেবল দুটি পথ খোলা থাকে। প্রথমত, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজে এসে আত্মসমর্পণ করবেন এবং আইনি লড়াই লড়বেন। কিন্তু যে অপরাধের মাত্রা এবং তথ্য প্রমাণ তার বিরুদ্ধে রয়েছে, তবে এই পথে হেঁটে তার মুক্ত আকাশে ফেরার বা রাজনীতি করার কোনো সুযোগই নেই। দ্বিতীয় পথ হলো, ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় তার দল আবার ঘুরে দাঁড়ায়। কিন্তু বাস্তবতা হলো যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাজার হাজার মানুষের রক্ত দিয়ে একটি স্বৈরাচার শাসকের পতন ঘটিয়েছে, সেই শহীদ ও আহতদের পরিবারের ক্ষোভ এবং জনরোষ এত দ্রুত মুছে যাওয়ার নয়। জনগণের আস্থা ও ক্ষমতা ব্যতি রেখে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো ইতিহাস সম্মত নয়। পরিশেষে বলা যায়, ইতিহাস কাউকে ক্ষমা করে না। পৃথিবীতে যখন কোনো শাসক স্বৈরাচারী হয়ে ওঠে, জনগণের মৌলিক অধিকার হরণ করে এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে নিজের দেশের মানুষের উপর রক্তপাত ঘটায়, ইতিহাস তার শেষ পরিণতি অত্যন্ত করুণভাবে নির্ধারণ করে। শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরতে পারবেন? গবেষণার তথ্য, আইন এবং অপরাধের গভীরতার বিশ্লেষণ করে উত্তরটি পরিষ্কার। একজন ক্ষমতাচ্যুত শাসক বা বিজয়ী নেতা হিসেবে তার ফিরে আসার পথ সম্পূর্ণ রুদ্ধ হয়ে গেছে। যদি তিনি কোনোদিন বাংলাদেশে ফেরেনও, তবে তা হবে মানবাধিকার বিরোধী অপরাধের আসামি হিসেবে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হওয়ার জন্য, অন্য কোনো পরিচয় নয়। আপনার কি মনে হয়, আইনি প্রক্রিয়া এবং সামাজিক অপরাধের যে বিশ্লেষণ আমরা করলাম, তার বাইরে ইতিহাস কি অন্য কোনো শিক্ষা দেয়? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান।